আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের আগের ভিডিওতে কেমব্রিজ আর্টের টেস্ট নাম্বার 1-এর প্যাসেজ 3-এর প্রথম অংশ অনুবাদ করেছি। আজকের এই ভিডিওতে আমি মূলত কেমব্রিজ আর্টের 1 নম্বর টেস্টের 3 নম্বর প্যাসেজের বাকি অংশটা অনুবাদ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমার এই চ্যানেলের মাধ্যমে বা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন, বা আপনাদের যে স্কিলটা আছে, ইংরেজির স্কিলটা কিছুটা হলেও ইমপ্রুভ হচ্ছে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত লিখবেন এবং আমার পাশে থেকে আমাকে আরও উদ্বুদ্ধ করবেন। আশা করছি আমার এই ধারাবাহিক ভিডিওগুলো দেখার মাধ্যমে যারা ইংরেজিতে প্রচুর পরিমাণ ভয় পান, কেমব্রিজ বই ধরবেন দূরের কথা, বই কাছে যেতে পারছেন না, আমি আশা করি এইভাবে যদি আপনি অনুবাদগুলো দেখেন, ফলো করেন, মোটামুটি 2-4টা বই যদি শেষ করতে পারেন, ইনশাল্লাহ আমি আশা করতে পারি যে এরপরে আপনার ইংরেজির যে একটা ভয়, কেমব্রিজ চর্চা করার, প্র্যাকটিস করার যে একটা ভয়, ওই ভয়টা দূর হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের পরবর্তী যে অনুবাদ কার্য সেটা শুরু করছি। তো প্রিয় দর্শক, আজকে আমরা এর আগে রেজাল্টস পর্যন্ত শেষ করেছিলাম। আজকে হচ্ছে দিস থেকে শুরু করব। তাহলে দিস রেঞ্জ ফ্রম সেন্সরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দিস রেঞ্জড ফ্রম সেন্সরি ল্যাঙ্গুয়েজ where clues about the pictures accidentally reach the receiver to outright fraud. আচ্ছা, বলছে দিস রেঞ্জ ফ্রম, মানে দিস রেঞ্জ, এই যে এই রেঞ্জগুলা ফ্রম সেন্সরি লেকেজ, মানে যার মধ্যে আছে কি সেন্সরি লেকেজ, মানে ইন্দ্রিয়জনিত ফাঁস, সেন্সরি লেকেজ। এরপরে বলছে টু আউটরাইট ফ্রাউড, যেগুলোর মধ্যে ইন্দ্রিয়জনিত কি আছে, দিস রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে ফ্রম সেন্সরি লেকেজ, এই ইন্দ্রিয়জনিত ফাঁস থেকে শুরু কইরা টু আউটরাইট ফ্রাউড, এরপরে কি আছে স্পষ্ট প্রতারণা পর্যন্ত আছে। এবার মাঝে বলছে ওয়ার ক্লোজ অ্যাবাউট, মানে এই যে সেন্সরি লেকেজ, ইন্দ্রিয়জনিত ফাঁস যেটা, এটার মধ্যে ওয়ার ক্লোজ অ্যাবাউট, যার মধ্যে ক্লু দেওয়া থাকে, মানে একটা ধারণা দেওয়া থাকে, পিকচার্স অ্যাবাউট দ্য পিকচার সম্পর্কে অ্যাক্সিডেন্টালি, দুর্ভাগ্যবশত রিচ দ্য রিসিভার, যেগুলো রিসিভার পর্যন্ত পৌঁছায়া দেয়। এরপর বলছে ইন রেসপন্স দ্য রিসার্চার্স ইস্যুড, জবাবে দ্য রিসার্চাররা ইস্যু করে রিভিউ, একটা পর্যালোচনা অফ অল দ্য গ্যান্সফিল স্টাডিজ, সকল ধরনের গ্যান্সফিল স্টাডিজ, মানে গবেষণার একটা রিভিউ তারা কি দেয়, পর্যালোচনা প্রকাশ করে, যেটা ডান আপ টু 1985, যেটা 1985 সালে যে এটা, মানে এর জবাবে 1985 সালে গবেষকরা গ্যান্সফিল্ড গবেষণার একটা পর্যালোচনা প্রকাশ করেন। কি জন্য? টু শো দ্যাট, এটা দেখানোর জন্য 80% হ্যাড ফাউন্ড স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট এভিডেন্স, 80%, এই মানে পরিসংখ্যান অনুযায়ী 80% সিগনিফিক্যান্ট এভিডেন্স, গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গিয়েছে। হাউএভার, তবে দে অলসো এগ্রিড, তারা একমত হয়েছে যে দ্যাট দেয়ার ওয়ার স্টিল টু মেনি প্রবলেমস, যদিও 80%-এর উপরও এভিডেন্স প্রমাণিত হয়েছে, তারপরও তারা একমত হয়েছে যে দেয়ার ওয়ার স্টিল টু, এখনো পর্যন্ত এখানে মেনি প্রবলেমস, অনেক সমস্যা রয়েছে ইন দ্য এক্সপেরিমেন্টস, মানে গবেষণার ক্ষেত্রে, উইচ কুড লিড টু পজিটিভ রেজাল্ট, আর এগুলা মূলত ইতিবাচক ফলাফলের ক্ষেত্রে নেতৃত্ব দেবে, যেগুলো নেতৃত্ব দিতে পারে টু পজিটিভ রেজাল্টস, ইতিবাচক ফলাফলের ক্ষেত্রে। অ্যান্ড দে ড্রিউ আপ, এবং তারা কি করে একটা, মানে লিস্ট, একটা তার ড্রিউ আপ, মানে তারা একটা তৈরি করেছে লিস্ট, একটা তালিকা, যেটা ডিমান্ডিং নিউ স্ট্যান্ডার্ডস ফর ফিউচার রিসার্চ, ভবিষ্যতের মানে মানসম্মত গবেষণার জন্য যেটা দাবি করে, ভবিষ্যতের মানসম্মত গবেষণার দাবি করে এমন একটা লিস্ট তারা তৈরি করেছে। আচ্ছা, আফটার দিস, এরপর মেনি রিসার্চার্স সুইচ টু O2 গ্যাস ফেল টেস্ট, মানে অনেক গবেষকরা কি করছে, O2
গ্যান্সফেল্ডের সাথে গবেষণার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে ফেলছে। অ্যান অটোমেটেড ভেরিয়েন্ট অফ দ্য টেকনিক উইচ ইউজড কম্পিউটার্স টু পারফর্ম এবং মেনি অফ দি কি টাস্ক। এটি একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যেখানে কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ কাজ কি করে সম্পাদন করে। আচ্ছা, অ্যান অটোমেটেড ভেরিয়েন্ট অফ দ্য টেকনিক মানে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি বা স্বয়ং সক্রিয় পদ্ধতি আমরা বলতে পারি। অ্যান অটোমেটেড ভেরিয়েন্ট অফ দ্য টেকনিক উইচ ইউজ যেগুলো ব্যবহার হয় কম্পিউটারে টু পারফর্ম মানে যেগুলো কম্পিউটারে ব্যবহার হয় টু পারফর্ম মানে সম্পাদন করতে আর কি মেনি অফ দ্য কি বিভিন্ন ধরনের কি মানে এখানে যেটা বললাম আর কি যে এর একটা স্বয়ংসক্রিয় পদ্ধতি যেখানে কম্পিউটার অনেক গুরুত্বপূর্ণ কি করে কি টাস্ক মানে গুরুত্বপূর্ণ কাজগুলো কি করে পারফর্ম করে সম্পাদন করে সাথে যেমন নাকি র্যান্ডম সিলেকশন অফ ইমেজ মানে ইমেজের র্যান্ডম সিলেকশন, হ্যাঁ র্যান্ডম সিলেকশন মানে র্যান্ডম সিলেকশনটা এর মাধ্যমে এই কম্পিউটারের মাধ্যমে কি হয় সম্পাদন হয়। বাই মিনিমাইজিং হিউম্যান ইনভলভমেন্ট মানুষের যে বাই মিনিমাইজিং মানে সংকীর্ণ করার মাধ্যমে মানুষের সম্পৃক্ততা দ্য আইডিয়া ওয়াজ যে মানুষের সম্পৃক্ততাকে সংকীর্ণ করা দ্য আইডিয়া এই ধারণাটা ওয়াজ ছিল টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ফ্লাউড রেজাল্টস মানে ভুল ধারণাগুলাকে কমানো মানুষের সম্পৃক্ততা কমানোর এই ধারণাটার অর্থ হইল যে ভুল ফলাফলগুলা কমানো। ইন 1987 সালে রিজাল্টস ফ্রম হান্ড্রেডস অফ ওটু গ্যান্সফিল্ড টেস্ট মানে ওটু গ্যান্সফিল্ডের অনেকগুলা কি গবেষণা থেকে ওয়ার স্টাডিড মানে যেই গবেষণাগুলো হয়েছিল বাই হনরটনের মাধ্যমে যিনি আমেরিকান একজন প্যারাসাইকোলজিস্ট ছিল ইন আ মেটা অ্যানালাইসিস মানে তাহলে এই যে অনেকগুলা তিনি কি করছেন গবেষণা করছে তাহলে 1987 সালে রেজাল্টস ফ্রম hundreds of O2 গ্যান্সফিল্ড টেস্ট ওয়ার স্টাডিড মানে শত O2 গ্যান্সফিল্ড গবেষণা হয়েছিল এই হনরটনের মাধ্যমে ইন আ মেটা অ্যানালাইসিস একটা মেটা অ্যানালাইসিসের মাধ্যমে। তাইলে হনরটন 1987 সালে একটা মেটা অ্যানালাইসিসের মাধ্যমে তিনি শত কি করছে O2 গ্যান্সফিল্ড পরীক্ষা গবেষণা করছে। Statistical technique for finding the overall results from a set of studies তাহলে এই যে মেটা অ্যানালাইসিসটা এখন কি বলছে এটা হলো মেটা অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ফর ফাইন্ডিং দ্য ওভারঅল রেজাল্টস ফ্রম আ সেট অফ স্টাডিজ। মেটা অ্যানালাইসিস হলো একাধিক গবেষণার সম্মিলিত ফল বিশ্লেষণ করার পরিসংখ্যান ভিত্তিক কৌশল। তো বলছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক এটা একটা পরিসংখ্যান মানে কি বলে পরিসংখ্যানমূলক একটা কি বা পরিসংখ্যান ভিত্তিক একটা কৌশল, ঠিক আছে। কিসের জন্য? ফর ফাইন্ডিং দ্য ওভারঅল রেজাল্টস সম্মিলিত ফলাফল বিশ্লেষণ করার জন্য বের করার জন্য ফ্রম আ সেট অফ স্টাডিজ, ঠিক আছে। তাহলে ফ্রম আ সেট অফ স্টাডিজ মানে কি কয়েকটা গবেষণার থেকে। তাহলে মানে এই মেটা অ্যানালাইসিসটা হলো কি একাধিক গবেষণার সম্মিলিত ফল বা বিশ্লেষণ, আর এটা হলো পরিসংখ্যান ভিত্তিক। তাহলে মেটা অ্যানালাইসিসটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স একটা পরিসংখ্যান ভিত্তিক পদ্ধতি ফর ফাইন্ডিং দ্য ওভারঅল মানে বের করার জন্য ওভারঅল রেজাল্টস মানে সামগ্রিক ফলাফলটা ফ্রম আ সেট অফ স্টাডিজ মানে বিভিন্ন ধরনের গবেষণা থেকে মানে একঝাঁক গবেষণা থেকে। দো লেস কম্পেলিং দেন বিফোর যদিও লেস কম্পেলিং এটা খুব কম্পেল শব্দটা আগে গেছে খুব কম শক্তিশালী দেন বিফোর আগের থেকে। দ্য আউটকাম ওয়াজ কিন্তু ফলাফলটা ছিল স্টিল ইমপ্রেসিভ মানে একটু ইমপ্রেসিভ মানে আকর্ষণীয় বা চমকপ্রদ। এবার বলতেছে yet some parapsychologists remain disturbed এই যে যদিও ফলাফলটা ছিল তবে
কিছু কিছু প্যারাসাইকোলজিস্ট তারা রিমেন ডিস্টার্ব, মানে তারা বিরক্তিবোধ করেন, মনে করেন, অথবা কি বলে, চিন্তিত হয়ে যান আর কি, এক কথায়, বাই দ্য লেক অফ কনসিস্টেন্সি, যে কিসের কারণে, বাই দ্য লেক অফ কনসিস্টেন্সি, ধারাবাহিকতার অভাবে, বিটুইন ইন্ডিভিজুয়াল গ্যান্সফিল্ড স্টাডিজ, মানে গ্যান্সফিল্ড স্টাডিজের মানে মধ্যে যে ধারাবাহিকতার অভাব আছে, এটা নিয়ে তারা চিন্তিত, উদ্বিগ্ন, এবং হচ্ছে তারা কি হয়ে গিয়েছিল, ডিস্টার্ব, বিরক্তিকর হয়ে গিয়েছিল। ডিফেন্ডার্স অফ টেলিপ্যাথি পয়েন্ট আউট দ্যাট, টেলিপ্যাথির যারা সমর্থকরা যারা ছিল, ডিফেন্ডার্স অফ টেলিপ্যাথি, তারা মানে টেলিপ্যাথির সমর্থকরা পয়েন্ট আউট, তারা খুঁজে বের করেন দ্যাট যে ডিমান্ডিং ইমপ্রেসিভ এভিডেন্স ফ্রম এভরি স্টাডি ইগনোরস ওয়ান বেসিক স্ট্যাটিক্যাল ফ্যাক্ট, যে এই মানে কি বলে, ডিমান্ডিং, আশা করা, এই টেলিপ্যাথির সমর্থকরা খুঁজে বের করেন যে ডিমান্ডিং, আশা করা, ইমপ্রেসিভ বা দাবি করা, ইমপ্রেসিভ এভিডেন্স, একটা কার্যকরী বা এই প্রভাবিত ইমপ্রেসিভ এভিডেন্স, প্রমাণ, ফ্রম এভরি স্টাডি, প্রত্যেকটা গবেষণা থেকে এই যে এটা ইগনোরস, মানে কি করে, ইগনোর করে, মানে কি উপেক্ষা করে, ওয়ান বেসিক স্ট্যাটিক্যাল, একটা মৌলিক পরিসংখ্যান সত্যতা। তাহলে তারা এই জিনিসটা বুঝছে যে প্রত্যেকটা গবেষণা থেকে, প্রত্যেকটা স্ট্যাটিক্যাল, যে মানে কি বলে, টেলিপ্যাথি সংক্রান্ত যতগুলো এই পরীক্ষাগুলা হবে, সবগুলা থেকে এই একটা ইমপ্রেসিভ এভিডেন্স তালাশ করা, অনুসন্ধান করা, এটা একটা মৌলিক পরিসংখ্যানকে কি করে, উপেক্ষা করে। এবার বলছে ইট টেক্স লার্জ স্যাম্পলস টু ডিটেক্ট স্মল ইফেক্ট। আর এটার ফলে, হ্যাঁ, এই যে এই প্রত্যেক ইয়া থেকে ইমপ্রেসিভ এভিডেন্স তালাশ করলে এটার কারণে একটা কি হয়, মৌলিক পরিসংখ্যান উপেক্ষা হয়। বল ইট টেক্স লার্জ স্যাম্পলস, এটা বড় একটা স্যাম্পলস নেয়, টু ডিটেক্ট, শনাক্ত করতে, স্মল এফেক্টস, ছোট এফেক্টকে। তাহলে মূল কথা হচ্ছে ছোট এফেক্টকে শনাক্ত করতে হলে একটা বড় কি লাগে, স্যাম্পলস লাগে। ইফ, যদি, অ্যাজ কারেন্ট রেজাল্ট সাজেস্ট, যদি আচ্ছা, যদি বর্তমান রেজাল্ট যেটা বা ফলাফল এটা সাজেস্ট করে, তাহলে টেলিপ্যাথি সরবরাহ করে হিট রেটস অনলি মার্জিনালি অ্যাবভ দ্য 25% এক্সপেক্টেড বাই দ্য চান্স, মানে তাহলে টেলিপ্যাথি কি করতে পারে, এই 25% উপরে এই রেট, মানে হিট রেটটা দিতে পারে। তাইলে বলতেছে টেলিপ্যাথি সরবরাহ করে হিট রেটস অনলি মার্জিনালি অ্যাবভ দ্য 25%, 25%-এরও বেশি হিট রেট দেয়, এক্সপেক্টেড বাই চান্স, যেটা মানে চান্স দ্বারা, মানে যেটা এক্সপেক্ট করা হইতো আর কি। ইটস আনলাইকলি টু বি ডিটেক্টেড, যে ইটস আনলাইকলি, এখানে আনলাইকলি দ্বারা ধরতে পারি যে এটা অসম্ভব, টু বি ডিটেক্টেড, শনাক্ত করা, বাই আ টাইপিক্যাল গেন্সফেল্ড স্টাডি, যে টাইপিক্যাল গেন্সফেল্ড, যেটা এই এমন একটা গ্যান্সফেল স্টাডি ইনভলভিং অ্যারাউন্ড 40 পিপল, যে এই গ্যান্সফেল গবেষণাটা হয় 40 জন পিপল, মানে 40 জন লোক দ্বারা। তাইলে বলতেছে 40 জন লোক দ্বারা একটা গ্যান্সফিল গবেষণা, 40 জন লোক দ্বারা পরিচালিত একটা গ্যান্সফিল গবেষণা, পরিচালিত একটা গবেষণার দ্বারা, হ্যাঁ, এই কি করে, মানে এই 25%-এরও উপরে যে ইয়েগুলা হয়, হিটস হয়, এটা মানে সম্ভব না, ঠিক আছে, মানে এটা শনাক্ত করা
সম্ভব না, বরঞ্চ এই 40 সংখ্যার চেয়ে আরও বেশি লাগবে যদি কার্যকরী ফলাফল পেতে চায়। দ্য গ্রুপ ইজ জাস্ট নট বিগ এনাফ, গ্রুপটা তো মানে যথেষ্ট বড় নয়। অনলি ওয়েন মেনি স্টাডিজ আর কম্বাইন্ড ইন আ মেটা অ্যানালাইসিস, তবে শুধুমাত্র যদি ওয়েন যখন মেনি স্টাডিজ আর কম্বাইন, বিভিন্ন গবেষণা মানে কি হয় কম্বাইন করা হয়, এক মানে সম্মিলিত করা হয় ইন আ মেটা অ্যানালাইসিস, একটা মেটা অ্যানালাইসিসের মধ্যে, উইল দ্য ফাইন সিগন্যাল অফ টেলিপ্যাথি রিয়েলি বিকাম এপিয়ারেন্ট, তখন হচ্ছে এই টেলিপ্যাথির যে দুর্বল সিগন্যালগুলো আছে তখন সেইগুলা করা হবে। তো বলতেছে যে এই টেলিপ্যাথির যদিও 25%-এর উপরে কি দেয় হিটস রেট দেয়, কিন্তু 40 এর যে লেকিংসগুলো আছে এগুলো 40 সদস্যের দ্বারা পরিচালিত একটা গবেষণা দ্বারা লেকিংসগুলো শনাক্ত করা সম্ভব না, বরঞ্চ আরেকটু সংখ্যাটা বাড়াইতে হবে। অথবা এইগুলো যদি অনেকগুলো গবেষণাকে একটা মেটা অ্যানালিসিসের মাধ্যমে কম্বাইন করে তখন হচ্ছে তার লেকিংসগুলো কি করা শনাক্ত করা সম্ভব হবে। তাহলে বলতেছে মেটা অ্যানালিসিস উইল দ্য ফাইন সিগন্যাল, দুর্বল যে সংকেতগুলো আছে, ফাইন শব্দ কিন্তু আগেও গিয়েছে, অফ টেলিপ্যাথির রিয়েলি বিকাম এপিয়ারেন্ট, তখন এগুলো ধরা পড়বে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট রিসার্চার্স ডু সিম টু বি কি ফাইন্ডিং, এবং গবেষকরা সেটাই খুঁজে পেয়েছেন বলে মনে হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট রিসার্চার্স, এবং সেটাই যেটা গবেষকরা ডু সিম মানে মনে হচ্ছে যে ডু করেছে, টু বি ফাইন্ডিং মানে বের করেছে আর কি, ডু ফাইন্ডিং বের করেছে, ডু সিম মনে হচ্ছে টু বি ফাইন্ডিং বের করেছে। আচ্ছা, হোয়াট দে আর সার্টেনলি নট ফাইন্ডিং, আচ্ছা, what they are certainly not finding, however, is any change in attitude of mainstream scientists, তবে তারা যা একেবারেই খুঁজে পাননি তা হলো মূলধারার বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন। আচ্ছা, what they are যা তারা সার্টেনলি নট ফাইন্ডিং, তারা কি একেবারে কি করেনি খুঁজে পায় নি, হাউএভার তা হলো ইজ এনি চেঞ্জ মানে কোনো ধরনের পরিবর্তন ইন অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গির মধ্যে অফ মেইন স্ট্রিম সায়েন্টিস্ট, তাহলে এগুলো হচ্ছে মানে বিজ্ঞানীদের মূলধারার কি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ঠিক আছে। তাহলে তারা যা একেবারেই খুঁজে পাননি, হ্যাঁ, তা সেটা হলো কি বিজ্ঞানীদের মূলধারার দৃষ্টিভঙ্গির কি পরিবর্তন। অনেকেই স্টিল টোটালি রিজেক্ট দ্য ভেরি আইডিয়া অফ টেলিপ্যাথি, এদের মধ্যে এই গবেষকদের অনেকেই এখনো পর্যন্ত কি করে এই টেলিপ্যাথির ধারণাটাকে এখনো রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে। দ্য প্রবলেম স্টিমস, হ্যাঁ, দ্য প্রবলেম স্টিমস, এই যে সমস্যার একটা কারণ হলো অ্যাটলিস্ট ইন পার্ট ফ্রম দ্য লেক অফ এনি প্লাজিবল মেকানিজম ফর টেলিপ্যাথি, যে এই সমস্যার একটি প্রধান কারণ হলো টেলিপ্যাথির জন্য কোনো গ্রহণযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রক্রিয়ার অভাব। আচ্ছা, তো বলছে দ্য প্রবলেম স্টিমস, হ্যাঁ, দ্য প্রবলেম স্টিমস সমস্যাটি উৎপন্ন হয় বা জন্ম হয় অ্যাট লিস্ট, হ্যাঁ, অ্যাট লিস্ট ইন পার্ট অন্তত কিছু অংশে, অ্যাট লিস্ট অত্যন্ত, ইন পার্ট কিছু অংশে, ফ্রম দ্য লেক অফ মানে অভাব থেকে, হ্যাঁ, এনি প্লাজিবল মেকানিজম কোনো মানে গ্রহণযোগ্য প্রক্রিয়া। তাহলে বলতেছে এই সমস্যাটা মূলত শুরু হয়, এই সমস্যাটা মূলত কি হয় শুরু হয় মানে অ্যাট লিস্ট ইন পার্ট ফ্রম লেক অফ প্লাজিবল মেকানিজম, মানে কি বলে মানে যৌক্তিক
যে কার্যকরী যে প্রক্রিয়াগুলো আছে, পদ্ধতিগুলো আছে, এই কোনো গ্রহণযোগ্য যে প্রক্রিয়া, কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ার মানে কিছু অংশে, কোনো মানে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ার কিছু অংশে, হ্যাঁ, যে লেকিংস আছে, তাহলে কোনো গ্রহণযোগ্য টেলিপ্যাথির গ্রহণযোগ্য প্রক্রিয়ার মধ্যে যে কিছু কিছু অংশে যে লেকিংস আছে, এগুলার কারণে মূলত দ্য প্রবলেমগুলা শুরু হয়। তাহলে বলছে এই যে এই সমস্যাগুলা সৃষ্টি হচ্ছে, দ্য প্রবলেম স্টিমস, এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে মূলত কারণ কি, যে টেলিপ্যাথির গ্রহণযোগ্য যে প্রক্রিয়াগুলো আছে এগুলোর মধ্যে কিছু লেকিংস আছে, এগুলার কারণে কি হয়েছে, সমস্যাগুলো তৈরি হয়েছে। আচ্ছা, various theories have been put forward, many focusing on esoteric ideas from theoric, theoretical physics. নানা তত্ত্ব প্রস্তাব করা হয়েছে যেগুলোর অনেকগুলোই তাত্ত্বিক পদার্থবিদ্যার সাথে রহস্যময়। মানে কি, আমরা একটু ভেঙে অর্থটা আপনাদেরকে বুঝিয়ে দিই। ভেরিয়াস থিওরিজ, বিভিন্ন ধরনের মানে কি বলে থিওরি বা তথ্য, হ্যাঁ, ধারণা ধারণা এগুলা হ্যাভ বিন পুট ফরওয়ার্ড, যেগুলো উপস্থাপন করা হয়েছে বা যেগুলা রাখা হয়েছে, হ্যাঁ, মানে পুট ফরওয়ার্ড মানে উপস্থাপন করা আর কি। মেনি ফোকাসিং অন, যার যা এগুলা মানে ফোকাস করছে, মনোযোগ দিছে কিসের উপর, অন এজোটেরিক আইডিয়াস, হ্যাঁ, মানে হচ্ছে জটিল ধারণার উপরে। এজোটেরিক আইডিয়া মানে, এজোটেরিক মানে টারিক মানে হচ্ছে জটিল, জটিল বা দুর্বোধ্য, হ্যাঁ, দুর্বোধ্য আইডিয়ার উপরে। ফ্রম থিওরিটিক্যাল ফিজিক্স মানে কি বলে, তাত্ত্বিক ফিজিক্স, পদার্থবিজ্ঞান থেকে। তাহলে বলছে যে ভেরিয়াস থিওরিজ হ্যাভ বিন পুট ফরওয়ার্ড, বিভিন্ন ধরনের নানান প্রস্তাব কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছিল, বিভিন্ন ধরনের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। মেনি ফোকাসিং, এর মধ্যে অধিকাংশই ফোকাস করে, হ্যাঁ, মনোযোগ দেয় অন ইজোটারিক আইডিয়াস, দুর্বোধ্য জটিল ধারণার উপর, যেগুলা মূলত ফ্রম থিওরিটিক্যাল ফিজিক্স মানে পদার্থবিজ্ঞানের এই তাত্ত্বিক ধারণা থেকে যেগুলা শুরু হয়েছে, এগুলোর উপরে কি করছে, ফোকাস করছে। ঠিক আছে, দে ইনক্লুড, এগুলা সম্পৃক্ত করে কোয়ান্টাম এন্টাগলমেন্ট, হ্যাঁ, এগুলা কোয়ান্টাম এন্টাগলমেন্টকে কি করে মানে সম্পৃক্ত করে। আচ্ছা, এরপরে মানে এইগুলোর মধ্যে কোয়ান্টাম এন্টাগলমেন্ট আছে আর কি। উইচ ইভেন্টস, যে অংশের মধ্যে এফেক্টিভ ওয়ান গ্রুপ অফ অ্যাটমস ইনস্ট্যান্টলি এফেক্টেড অ্যানাদার গ্রুপ, মানে এই কোয়ান্টাম এন্টাগলের মধ্যে যে এমন কিছু অংশ আছে যে এফেক্টিভ ওয়ান গ্রুপ অফ অ্যাটমসের কোনো একটা গ্রুপ যদি, কোনো একটা অংশ যদি আক্রান্ত হয়, ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ এফেক্ট অ্যানাদার গ্রুপ, অন্য গ্রুপটাও কি হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়। নো ম্যাটার হাউ ফার অ্যাপার্ট দে মে বি, এগুলো যত দূরেই কি করুন মানে থাকুক না কেন, নো ম্যাটার কোনো মানে সমস্যা নাই বা কোনো কারণ নয়, হাউ ফার অ্যাপার্ট দে মে বি, তারা যত দূরেই থাকুক না কেন। ওয়াইল ফিজিক্স হ্যাভ demonstrated entanglement with specially prepared atoms, বিজ্ঞানীরা বিশেষভাবে প্রস্তুতকৃত পরমাণুর মাধ্যমে এন্টাগলমেন্টকে কি করেছেন, প্রমাণ করেছেন। ওয়াইল, যেখানে ফিজিক্সিস্ট
মানে হচ্ছে পদার্থবিজ্ঞানীরা হ্যাভ ডেমনস্ট্রেটেড, তারা প্রমাণ করেছেন এন্টাগলমেন্টকে, পদার্থবিজ্ঞানীরা এন্টাগলমেন্টকে কি করেছেন, প্রমাণ করেছেন। কিভাবে প্রমাণ করেছেন? উইথ স্পেশালি, বিশেষভাবে প্রিপেয়ার্ড, প্রস্তুতকৃত অ্যাটমসের মাধ্যমে। নো ওয়ান নোজ, কোনো মানে কেউই জানে না, ইফ ইট অলসো এক্সিস্ট, যদি এগুলা কি হয়, বিদ্যমান হয় বিটুইন অ্যাটমসের মাঝে, যে মেকিং আপ হিউম্যান মাইন্ডস, যেগুলা হিউম্যান মাইন্ডসে কি করে মেকিং করে। এগুলো একটু কঠিন মনে হচ্ছে জায়গাটা, আচ্ছা এগুলা নো ওয়ান্স নোন, কেউই জানে না, হ্যাঁ কেউই জানে না, কেউই কি করে না, জানে না। ইফ ইট কি জানে না, কি জানে না, যে ইফ ইট অলসো এক্সিস্ট, যে এগুলা কি মানে বিদ্যমান কিনা, বিটুইন অটামস মানে অ্যাটমের মাঝে, যেগুলা মেকিং আপ হিউম্যান মাইন্ডস, যেগুলো মানুষের মানে মনকে কি করে গঠন করে। তাইলে বোঝা গেছে অ্যাটমস মেকিং আপ হিউম্যান মাইন্ডস, মানুষের মানুষের মন গঠনে, মস্তিষ্ক গঠনে ব্যবহৃত যে অ্যাটমসগুলো আছে, এই অ্যাটমগুলোর মধ্যেও কি বিটুইন অ্যাটমগুলোর মধ্যেও কি এক্সিস্ট হয়, কেউই জানে না, মানে নো ওয়ান নোজ, কেউ জানে না। ইফ ইট অলসো এক্সিস্ট, এগুলা কি বিদ্যমান হয় বিটুইন অ্যাটমস, ওই অ্যাটমগুলোর মাঝে, যেগুলা মেকিং আপ হিউম্যান মাইন্ডস, যেগুলা মানুষের মন বা মস্তিষ্ক গঠনে সহায়ক। তাহলে দেখেন এই আবার একটু মানে একটু কঠিন, ঘুরে পেঁচাই বলছে আর কি। নো ওয়ান নোজ, কেউই জানে না, ইফ ইট অলসো এক্সিস্ট, এগুলা কি বিদ্যমান হয় বা আছে কিনা বিটুইন অ্যাটমস, ওই সমস্ত অ্যাটমগুলোর মাঝে, মেকিং, যেই অ্যাটমগুলো গঠন করে, মেকিং আপ গঠন করে হিউম্যান মাইন্ডস, মানুষের মাইন্ডকে, মানুষের মস্তিষ্ককে। Answering such questions would transform প্যারাসাইকোলজি। এই প্রশ্নগুলোর উত্তর পেলে প্যারাসাইকোলজির চেহারাই কি করবে, বদলে যাবে। বলছে আনসারিং সার্চ কোয়েশ্চেন, এই ধরনের উত্তরগুলো যদি পাওয়া যায়, ওর ট্রান্সফর্ম হয়তো বদলে যাবে প্যারাসাইকোলজির অবস্থা, চেহারা। দিস হ্যাজ prompted some researchers to argue that the future lies not in collecting more evidence for telepathy. এই কারণেই কিছু গবেষক বলেছেন ভবিষ্যৎ সম্ভবত আরও প্রমাণ সংগ্রহে নয়। This has prompted, এটি উদ্দীপিত করেছে, this has prompted, এটি উদ্দীপিত করেছে some researchers, কিছু গবেষকদেরকে, to argue that, এই যুক্তি দিতে যে the future lies not, ভবিষ্যৎ নির্ভর করে না কিসের মধ্যে, in collecting more evidence, আরও প্রমাণ সংগ্রহে, ফর টেলিপ্যাথির জন্য। এই কারণে কিছু গবেষক বলছেন ভবিষ্যতের মধ্যে আরও প্রমাণ সংগ্রহের উপর, মানে টেলিপ্যাথি সংগ্রহের জন্য এর উপর নির্ভর করে না। দিস হ্যাজ প্রম্পটেড, আর এটাই উদ্বুদ্ধ করেছে সাম রিসার্চার্স, কিছু গবেষকদেরকে, টু আর্গিউ দ্যাট, এই যুক্তি দিতে যে দ্য ফিউচার লাইজ নট, ফিউচার নির্ভর করে না, ইন কালেক্টিং মোর এভিডেন্স, আরও প্রমাণ সংগ্রহে, ফর টেলিপ্যাথির জন্য। তাহলে এই জিনিসটা মূলত রিসার্চার গবেষকদেরকে মানে কি করেছে, উদ্বুদ্ধ করেছে এই যুক্তি দিতে যে ভবিষ্যৎটা আরও প্রমাণ সংগ্রহের উপর কি করে না, নির্ভর, মানে টেলিপ্যাথির জন্য আরও প্রমাণ সংগ্রহ করতে মানে নির্ভর করে না। আচ্ছা, বাট ইন প্রুভিং পসিবল মেকানিজমস, বরং সম্ভাব্য বরং প্রুভ, বাট ইন প্রুভিং, বরঞ্চ প্রুভ করার ক্ষেত্রে, পসিবল মেকানিজম মানে মানে কি বলে, সম্ভাব্য কার্যপদ্ধতি। ওকে, সাম ওয়ার্ক হ্যাজ বিগান অলরেডি,
ইতিমধ্যে কিছু কাজ শুরু হয়ে গিয়েছে। Some work has begun already with researchers trying to identify people who are particularly successful in autogen's failed trials. With researchers মানে এই মানে কিছু রিসার্চার্স ট্রাইং মানে কিছু গবেষকরা চেষ্টা করছে টু আইডেন্টিফাই চিহ্নিত করতে পিপল মানুষ কিছু এমন মানুষদেরকে যারা পার্টিকুলারলি বিশেষভাবে সাকসেসফুল ইন অটোগেনস ফাইল ট্রায়ালস মানে অটোগেনস ফাইল গবেষণার ক্ষেত্রে যারা ইতিমধ্যে সফল তাদের এমন ধরনের কিছু মানুষ চিহ্নিত করার ক্ষেত্রে গবেষকরা মানে ইতিমধ্যে কি করেছে নিজেদেরকে নিয়োজিত করে ফেলেছে। আর্লি রেজাল্টস শো দ্যাট মানে প্রাথমিক যে ফলাফল সেটা থেকে বোঝা যায় যে ক্রিয়েটিভ অ্যান্ড আর্টিস্টিক পিপল ডু মাচ বেটার। ক্রিয়েটিভ অ্যান্ড আর্টিস্টিক মানে ক্রিয়েটিভ এবং আর্টিস্টিক যারা আছে তারা মাচ বেটার, তারা অনেক ভালো। তাহলে ক্রিয়েটিভ মানে যারা হচ্ছে সৃজনশীল কি বলে সৃজনশীল ব্যক্তিত্ব যারা তারা অ্যান্ড আর্টিস্টিক মানে হচ্ছে যারা শিল্প নিয়ে ব্যস্ত থাকে এই সমস্ত লোকরা পিপল ডু মাচ বেটার, তারা অনেক ভালো করে দেন অ্যাভারেজে ক্রিয়েটিভ এবং আর্টিস্টিক ব্যক্তিরা বেশি ভালো করে। ইন ওয়ান স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ এডিনবার্গ। তাহলে এডিনবার্গ ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে মিউজিশিয়ানস এচিভ যারা শিল্পী মানে বাদ্যযন্ত্র যারা বাজায় এচিভ তারা অর্জন করেছে হিট রেট অফ 56%, তারা 56% হিট রেট অর্জন করেছে। পারহ্যাপস সম্ভবত মোর টেস্ট লাইক দিস উইল ইভেনচুয়ালি গিভ দ্য রিসার্চার্স। আচ্ছা, সম্ভবত মোর টেস্ট আরও পরীক্ষা লাইক দিস এই ধরনের উইল ইভেনচুয়ালি গিভ দ্য মানে যেগুলো মানে কার্যকরভাবে যেগুলো কি দিবে ফলাফল দিবে রিসার্চার্স গবেষকদেরকে দ্য এভিডেন্স দে আর সিকিং মানে ওই সমস্ত প্রমাণ খুঁজে পেতে যে তারা খুঁজতেছে অ্যান্ড স্ট্রেনথেন এবং শক্তিশালী করবে দ্য কেস অফ মানে ওই ধারণাকে ফর দ্য এক্সিস্টেন্স অফ টেলিপ্যাথির বিদ্যমান অস্তিত্ব মানে টেলিপ্যাথির অস্তিত্বকে প্রমাণ করার যে দাবি আছে এটাকে আরো শক্তিশালী করতে এবং তারা যে প্রমাণগুলো খুঁজে এগুলারে আরো সহজে খুঁজে বের করে দিতে পারবে। আচ্ছা, তো বলতেছে পারহ্যাপস সম্ভবত মোর টেস্ট আরও পরীক্ষা লাইক দিস এই ধরনের উইল ইভেনচুয়ালি যেগুলা ইভেনচুয়ালি গিভ যেগুলা কার্যকরভাবে তাদেরকে দিবে দ্য রিসার্চার্স মানে গবেষকদেরকে দ্য এভিডেন্স প্রমাণ দে আর সিকিং যে প্রমাণগুলো তারা খুঁজতেছে অ্যান্ড স্ট্রেনথেন এবং আরও শক্তিশালী করবে বা জোরালো করবে দ্য কেস ফর দ্য এক্সিস্টেন্স অফ টেলিপ্যাথি অস্তিত্ব প্রমাণের যুক্তিকে আরও কি করবে শক্তিশালী করবে। তার এই ধরনের আরও গবেষণা আরও পরীক্ষা গবেষকদেরকে তারা যে প্রমাণগুলো খুঁজতেছে ওই প্রমাণগুলো দিবে এবং টেলিপ্যাথির অস্তিত্বের যে যুক্তি এই যুক্তিটাকে আরও শক্তিশালী করবে। তো প্রিয় দর্শক, আমরা আমাদের এই অংশের অনুবাদও শেষ করেছি। তো পরবর্তী কোনো ভিডিওয়ে এর পরের অংশ মানে 2 নাম্বার টেস্টের প্যাসেজগুলো নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।